দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনের যুদ্ধে, বাণিজ্যের, সমাজের, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সে খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্ম সংযোগ। আগামীকাল ষষ্ঠ যে উপজেলা নির্বাচন সেটি হতে যাচ্ছে এবং প্রথম ধাপে হতে যাচ্ছে। এখন পর্যন্ত কমিশনের যে ঘোষণা তাতে 139টি উপজেলায় আগামীকাল ভোট হবে 8টা থেকে এবং বিকেল 4টা পর্যন্ত এই ভোট চলবে। এরই মধ্যে আমরা জানি যে জামালপুরের সরিষাবাড়ির যে উপজেলা নির্বাচন সেটি স্থগিত করা হয়েছে। আর প্রধান নির্বাচন কমিশনার আজ সকালে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনের ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে সতর্ক আছে কমিশন। আমরা আসলেই জানতে চাই কতটুকু সতর্ক অবস্থানে আছে কমিশন, প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে কিনা, কারণ এবারের উপজেলা নির্বাচন কিছুটা হলেও ভিন্ন। সেই আলোচনা শুরু করবার আগে চলুন দর্শক প্রতিবেদনটি দেখে আসি। জাতীয় নির্বাচনের পর কমিশনের দ্বিতীয় বৃহত্তম আয়োজন উপজেলা পরিষদ নির্বাচন। দলীয় প্রতীকে না থাকা আর দলীয় সিদ্ধান্ত না মানার প্রেক্ষাপটে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের ভোট গ্রহণ। ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উপজেলা নির্বাচন করা অপরিহার্য। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশন চেষ্টা অব্যাহত রেখেছে। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কীভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় নয়, আমরা আমাদের মতো করে দেব। সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা, এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। এদিকে আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশ নেওয়াতে কমিশন কোনো ধরনের বেকায়দায় নেই বলে জানান সিইসি। আমরা কোনো বেকায়দায় নেই। আর এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। তারপর যদি বলে থাকেন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রার্থী সমর্থক সহ সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান সিইসি। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যেমনটা প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছিলাম, যেহেতু আগামীকাল ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, যেটি 4 ধাপে এবার হতে যাচ্ছে, এরই মধ্যে কিন্তু আলোচনায় আছে এই উপজেলা নির্বাচন, কারণ রাজনৈতিক মাঠে এবারই একটু ব্যতিক্রমভাবে নির্বাচন হতে যাচ্ছে। সেটি হচ্ছে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হতে যাচ্ছে। আমরা আলোচনা করতে চাই সেটি কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে এবং নির্বাচনের পরিবেশ শান্ত রাখা যাবে কিনা, কারণ অতীত বলে আমাদেরকে স্থানীয় নির্বাচন সহিংসতার দিকে আসলে রূপ নেয়। যুক্ত আছেন অতিথি হিসেবে আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব স্থানীয় সরকারের, এবং একই সাথে জাহিদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজের। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং স্বাগত একাত্তর সংযোগে আলোচনায়। আমি যদি প্রথমেই সাবেক স্থানীয় সরকার সচিবের কাছেই আসতে চাই, যিনি সরাসরি আসলে এই ব্যবস্থাপনার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে আসলেই কি নির্বাচন এবার প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে? প্রথমেই দেখেন যে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, যেমন সকল দলের অংশগ্রহণ বা বড় দলগুলোর অংশগ্রহণ, সেখানে তো আমরা নাই, সেখানে খামতি থেকেই গেছে। সেই জন্যই তো প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বললেন, কে বর্জন করলো কে পছন্দ করলো কিছু না, এটা তার জন্য অনিবার্য একটা কাজ। তো সেখান থেকে আপনি বুঝে নিতে পারেন যে এটা কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এখন আসি যে নির্বাচনটা হচ্ছে সেখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত শাসক দল এবং শাসক দলের সাথে যারা একজন আছেন তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিছু সংখ্যক স্বতন্ত্র প্রার্থী থাকতে পারেন, বিএনপির কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরকম মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সুতরাং এখানে একটা নির্বাচন হবে এবং নির্বাচনে মানুষজন ভোট দিতে আসবে। ভোট দিতে আসলে কতজন ভোট দিতে আসে এবং কিরকম প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে। বাট তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার মনে হয় না। এটা এক পেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় জাহিদুল হাসান বিট্টু, আপনার কাছে কি মনে হয় যে এক পেশেই আসলে হতে যাচ্ছে, নাকি আমরা দেখছি যে দলীয় প্রতীক ঠিকই নেই, কিন্তু ক্ষমতাসীন দল এবং একই সাথে মাঠের বাইরে যারা বিরোধী দল বিএনপি, তাদের প্রার্থীরা তো আছে, দলের নির্দেশনা উপেক্ষা করে তারা নির্বাচনে অংশ নিচ্ছে?
এটা আপনি আমাকে জি বলছেন? জি। আচ্ছা, আমার এখানে আজান চলছিল তো আমি শুনতে পাইনি। আচ্ছা, জি। না, যে প্রশ্নটা করেছেন যে এক পেশে বা একতরফা কিনা, তো এটা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? যেহেতু আপনার এই নির্বাচনটাকে আপনি রাজনীতিকরণ করে ফেলেছেন আগেই, প্রতীক দিয়ে রাজনৈতিক দলের অংশগ্রহণ, যদি সেই অবস্থাটা না থাকতো যে যে যার মতো ইলেকশন করবে, তখন আপনি বলতে পারতেন কে কোন দল আসলো কি আসলো না সেই বলার সুযোগ থাকতো না। যেহেতু এটাকে রাজনীতিকরণ করে ফেলেছেন এবং প্রধান বিরোধী দলের অংশগ্রহণ নেই, পাশাপাশি আরো ইন্টারেস্টিং হলো সংসদের যে বিরোধী দল তারা অফিসিয়ালি একজন প্রার্থী দিয়েছে, মানে লাঙ্গল প্রতীকে কাল নির্বাচন করবেন একজন। তো এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, এটা আপনার প্রতিদ্বন্দ্বিতাহীন একপেশে নির্বাচনী। আবার এটা নির্ভর করবে আগামীকাল ভোটার টার্ন আউটের মধ্য দিয়ে। যদি আপনি দেখা যায় যে হ্যাঁ, বিরোধী দল বর্জন করেছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন অনেক সময় রাজনীতি কাজ করে না, অনেক বেশ কিছু বিএনপির প্রার্থীও আছে, আবার যেখানে বিএনপির প্রার্থী নেই সেখানে বিএনপির লোকজন আবার আওয়ামী লীগের প্রার্থীর পক্ষেও কাজ করছে, কারণ লোকাল ইকুয়েশন এক এক জায়গায় এক এক রকম। ওখানে যদি একটা আপনার 40-50% ভোট যদি আসে, তাহলে বলতে পারেন যে না, ভোটার টার্ন আউট ভালো হয়েছে, এটা একপাশে হয়নি। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচনটা একতরফা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে সিইসি বললে যেটি নিয়ম রক্ষার ভোট নয়, এটি নির্বাচনটি করা অনিবার্য, কারণ গণতন্ত্রকে সামনের দিকে নিয়ে যেতে হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, আসলে কি তাই? দেখেন, এটা তো আবার তাত্ত্বিক আলোচনায় চলে যাচ্ছেন। নিয়ম রক্ষা বা আইন রক্ষা অথবা গণতন্ত্রকে শক্তিশালী করার কথা যদি বলেন, তাহলে অনেকগুলো বিষয় আসবে। নিয়ম রক্ষা এক জিনিস, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আপনার এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এটা জাজ করাটা ঠিক হবে না। সেখানে আপনার জাতীয় নির্বাচনকে আলোচনায় নিয়ে আসতে হবে, জাতীয় রাজনীতির চরিত্রকে আলোচনায় আনতে হবে, জাতীয় রাজনীতির ধরনকে আলোচনায় আনতে হবে। তো এখন যে পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল, বড় দলগুলোর অনুপস্থিতি, সেখানে আপনার একটি স্থানীয় সরকার নির্বাচন যেখানে সরকার পরিবর্তনের কোনো বিষয় নেই, যেখানে নীতি নির্ধারণে পরিবর্তনের কোনো বিষয় নেই, তো সেখানে আপনার গণতন্ত্র শক্তিশালী হওয়া না হওয়া খুব বেশি হেরফের করে বলে আমার মনে হয় না। তবে তৃণমূলে গণতান্ত্রিক চর্চা, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু একটা গণতান্ত্রিক চর্চার সুযোগ আছে, সেই চর্চাটা হতে পারে। তো সেই চর্চাটাও আমি দেখছি যে যেহেতু বেশ কিছু দল বর্জন করছে, সেটাও আপনার ব্যাহত হচ্ছে। এখন কেন বর্জন করছে, বর্জন করা উচিত কি উচিত না, সেটা আবার আলাদা ডিবেট, সেই ডিবেট করতে গেলে আপনার অন্য আলোচনায় যেতে হবে। তবে ওভারঅল আমি মনে করি যে নির্বাচনের বাইরে ক্ষমতা পরিবর্তন বা নেতা নির্বাচন বা প্রতিনিধি নির্বাচন আর তো কোনো উপায় নেই। আছে সামরিক শাসন, আরেকটি আছে আপনার গণঅভ্যুত্থান। হ্যাঁ, দুটো জায়গা আছে আপনার নির্বাচনের বাইরে আসা, সেটা তো কাম্য নয়। তো একটি দেশ ঠিকমতো পরিচালনা করতে গেলে আমি মনে করি একটি সুষ্ঠু নির্বাচনেরও বিকল্প নেই। এই প্রসঙ্গটি আসলে এসেছে যে যেহেতু আপনারাও বলছিলেন যে কার্যত কোনো বিরোধী দল মাঠে নেই, নির্বাচনে অংশ নিচ্ছে না, এমনকি সংসদের যে বিরোধী দল আছে জাতীয় পার্টি, তারাও খুব একটা এই নির্বাচনে আগ্রহী নয়, যার ফলে তখন যেহেতু ক্ষমতাসীন দলের নিজেদের প্রার্থী, সমর্থিত প্রার্থী, স্বজনরা প্রার্থী, সেই জায়গা থেকে আসলে যে এটা মেয়াদ শেষ হয়ে গেছে তাই নির্বাচনটা করতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে কি মনে হয়, আপনিও কি মনে করেন এটি সেই নিয়মটাই মানবার জন্যই আসলে নির্বাচনটা হচ্ছে? আসলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে তো একটা নির্বাচন করতে হবে এবং আমাদের আইন তাই বলে। সুতরাং আইন অনুসারে একটা নির্বাচন করতে হবে। এখন আপনারা যে বিতর্কতা করলেন, মানে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে বিতর্কতা করলেন, এটা কি নিয়ম রক্ষার নির্বাচন, উনি একদম স্ট্রেট বলতে পারতেন জি এটা আইন অনুযায়ী আমাদেরকে করতে হবে। উনি নিয়ম রক্ষা না করে উনি বললেন অনিবার্য। এখন আপনি নিয়ম রক্ষা অনিবার্য এইসব বিতর্ক করে তো কোনো লাভ নেই। আইনে আছে আপনার মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করতে হবে এবং তারপরে আবার গণতন্ত্র শক্তিশালীকরণ, এই যে সব কথাবার্তা যে বলা হলে হয় কি যে অনেক ওপেন অ্যাঙ্গেল আলোচনা করতে হয়, এটার সাথে গণতন্ত্র শক্তিশালীকরণের কি সম্পর্ক, যে নির্বাচনে
সকল দল অংশগ্রহণ করে না, মানুষরা অংশগ্রহণ করে না ঠিকমতো নমিনেশন পেপার জমা দিতে পারে না। ঘটনা তো ঘটেছে, একটা দুইটা তিনটা চারটা হলেও ঘটনা ঘটেছে, তাই না? তো ঘটনা ঘটে, স্বজনরা নির্বাচন করেন, মন্ত্রীদের আত্মীয় স্বজনরা নির্বাচন করেন, আপনার আমাদের সংসদ সদস্যরা এই নির্বাচনে তাদের ভূমিকা রাখছেন, তাদের আত্মীয় স্বজনকে আপনি বাড়িতে করছেন, সেটাও সংবিধানে অ্যালাউ করে না, কারণ সংবিধান বলে যে আপনার একটা কোয়ালিফিকেশন আছে, আপনি কি হলে নির্বাচন করতে পারবেন। সেখানে আপনি কারো আত্মীয় কারো স্বজনের জন্য নির্বাচন করতে পারবেন না এরকম বারণ করে না। কিন্তু ধরেন একটা দল তার শৃঙ্খলার জন্য এটা হয়তো চেষ্টা করেছে, বাট চেষ্টা করে কতটা সফল হয়েছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এই ধরনের একটা নির্বাচনে আপনি প্রত্যাশা করতে পারেন না যে এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে। জাহিদুল আহসান পিন্টু যেটা বলেছেন যে এইটা তৃণমূল পর্যায়ের মানুষেরা হয়তো ভোটে আগ্রহী হবে। উনি একটা ফিগার বলেছেন 40-50% ভোট যদি পড়ে তাহলে বোঝা যাবে যে নির্বাচনে লোকজন আগ্রহী ছিল, বোঝা যাবে। প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কিনা এটা বোঝা যাবে না, আগ্রহী ছিল এটা বোঝা যাবে। আসলে দেখেন আমাদের ফিগার কি বলে, আমাদের স্ট্যাটিস্টিক্স কি বলে, এই তৃণমূল পর্যায়ের এইসব লোকাল গভর্নমেন্ট নির্বাচনে সবসময় 80% বেশি ভোট পড়ে। সুতরাং সেখানে 40% ভোট পড়লে বুঝতে হবে যে বাকি লোকেরা ভোট দিতে আসেনি, মানে বাকি লোকদের নির্বাচনে আগ্রহ নেই। আরেকটা জিনিস পিন্টুর সাথে যোগ করতে চাই যে উনি বলেছেন দুইটা আছে, যে একটা সামরিক শাসন আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান। সামরিক শাসন আমরা চাই না, কেউই চান না গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, বাট গণ অভ্যুত্থান চাই না এরকম বলা যাবে না। পরিস্থিতি হয়নি সেটা। হ্যাঁ, মানে গণ অভ্যুত্থান কখন কি কারণে হবে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বিষয়ের সমাধান হয়েছে, বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এটার অংশ এবং পৃথিবীর অনেক দেশে এটা হয়েছে। সুতরাং গণ অভ্যুত্থান, আলম ভাই আমি একটু ভুল হয়েছে, তাহলে আমি শুধরিয়ে নেই। গণ অভ্যুত্থান চাই না বিষয়টা না, গণ অভ্যুত্থান হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, এখনো হয়নি, দেখি না। মানে তো আমি আপনিও সেই গণ, এটার ভিতরেই অবশ্যই সেটার অংশ হব আমরা তখন। অবশ্যই আপনারা যেমনটা বলছিলেন যে কোনো ধরনের সামরিক যে এর আগে বাংলাদেশের যে অভিজ্ঞতা সেরকম কোনো ব্যবস্থার মধ্যে আসলে বাংলাদেশ যেতে চায় না। আমরাও আসলে সেই দিক না গিয়ে যদি এই দিকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই যে মন্ত্রী এমপিদের স্বজনরা যাতে নির্বাচনে অংশ না নিতে পারে, যে দলীয় নির্দেশনা, এটি নিয়ে এক ধরনের যে আলোচনা চলছে যে তৃণমূল নেতাকর্মীরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত তারা সুযোগ পাচ্ছেন না, যারা এরই মধ্যে ক্ষমতায় আছেন নানাভাবে সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে, তারা আবার হচ্ছে নির্বাচনে অংশ নিচ্ছেন। এইটি বিভেদটি অনেক প্রকট আকার হয়ে যায় কিনা এক, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দলীয় প্রতীকে নির্বাচনটি না করার কোনো ফায়দা কি আদৌ আসলে ক্ষমতাসীন দল পাচ্ছে কিনা, নাকি বিভেদ খুব প্রকট আকার ধারণ করেছে?